আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দেশের টালমাটাল রাজনীতি আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশকে? কতটা শঙ্কার মধ্যে যাচ্ছে অথবা কতটা সম্ভাবনার মধ্যে আমরা যেতে চলেছে, এই প্রশ্ন এখন চারদিকে। আমরা সে বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মোহসেন রশিদ। অ্যাডভোকেট মোহসেন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে- জি, নিঃসন্দেহে দেশের অন্যতম রাজনৈতিক দল এবং নিঃসন্দেহে একটি প্রাচীন রাজনৈতিক দল, আমাকে বলতেই হবে, সেটি নিয়ে নানান ধরনের আলোচনা, সমালোচনা, বিতর্ক অনেক কিছু রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, ইতিহাসের পেছনে আমরা ফিরে যেতে চাই না, সামনের দিকে কোন বাংলাদেশ আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে যে রাজনীতি চলছে এবং ডক্টর ইউনূস সরকারের যে কর্মকাণ্ড, সবকিছু মিলিয়ে। ভাই দেখুন, আমি বলি, আহ, এই গভর্নমেন্ট, তো আমি জানেন কোর্টে গিয়েছি ওই 106 নিয়ে। এইটার উপরে আমি আলোচনা করব না, তার কারণ হচ্ছে আমি এখনো জাজমেন্ট পাই নাই, অর্ডারটা পাই নাই, দেখি নাই। বিকজ অর্ডার দিয়েছে, আমার সিপিটা রিজেক্ট করেছেন এবং আহ, বলেছেন উইথ সাম অবজারভেশনস। অবজারভেশনগুলি না দেখা পর্যন্ত আমি কিছু বলতে পারছি না এইটার ব্যাপারে আমি যে যদি একটু ওনারা কি প্রশ্ন করি, আমি বলবেন। আমি অবজারভেশনের বিষয়ে কিছু নাই জিজ্ঞেস করি, কিন্তু আপনি যে রিটটি করলেন এই সরকার অবৈধ কিনা, কোন গ্রাম, মানে আপনার কোন দৃষ্টিতে এই রিটটি করলেন? ওকে, আমার দৃষ্টি যেটা ছিল, এইটা ডিপেন্ড করছিল দুইটা জিনিসের উপরে। এক নম্বর হচ্ছে, আমি বলেছি যে 106 রেফারেন্স যেটা ছিল, এই রেফারেন্সটা অ্যাকচুয়ালি ঠিক করে করা হয় নাই। নাম্বার ওয়ান, এটার প্রয়োজনও ছিল না। এই কারণে ঠিক হয় নাই বিকজ সংবিধানে 106-তে বলা আছে যে প্রেসিডেন্ট একটি রেফারেন্স পাঠাতে পারবেন, ফাইন, কিন্তু তার সাথে রুলসে বলা আছে এটা কিভাবে হবে। তো আমার যে আহ, আমি কোর্টকেও বলেছি যে অ্যাকচুয়ালি কোনো অ্যাপেলেট ডিভিশনের সিটিং হয় নাই, বিকজ দুইজন জজ ছিলেন ক্যান্টনমেন্টে, এবং অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দেওয়া হয়েছে, কোনো কিছুই অ্যাপেলেট ডিভিশনের কাছে নাই। দেখেন, আমাদের কোর্টস যেগুলি, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, দুই ডিভিশনই, এইটা হলো কোর্ট অফ রেকর্ড। এখানে যা হবে রেকর্ডে থাকতে হবে। তো আমি এর আগেও বলেছি যে দেখেন, রেফারেন্স এর আগে দুইটা হয়েছে, এগুলি সব রেকর্ডে আছে, আপনাকে সুপ্রিম কোর্ট বের করে দেবে এগুলি। কিন্তু এইটার কোনো রেকর্ড নাই। এইটা মিনিস্ট্রি অফ লতে একটা ফাইলে আছে, হয়তো কিছুদিন পর ওই ফাইল থেকেও গায়েব হয়ে যেতে পারে। সো এইসব জিনিস ছিল। আহ, শপথ নিয়েছে কনস্টিটিউশনের উপরে, সংবিধানের উপরে, বলেছে সংবিধান সংরক্ষণ করবে, কিন্তু সংবিধান তো সংরক্ষণ হচ্ছে না এদের দ্বারা, কোনোভাবেই হচ্ছে না। দেখেন, আমি সিম্পল কথা বলি, 48(5) আর্টিকেলে বলা আছে যে যখন প্রধানমন্ত্রী বা চিফ অ্যাডভাইজার, উনি যখন দেশের বাইরে যাবেন, রাষ্ট্রপতিকে অবহিত করবেন যে উনি দেশের বাইরে যাচ্ছেন, এই কাজে যাচ্ছেন। উনি যখন ফিরে আসবেন, তখন আবার উনি রাষ্ট্রপতির কাছে যাবেন, রাষ্ট্রপতিকে অবহিত করবেন। এগুলি কিছুই করা হচ্ছে না। এই যে 13-14টা ভিজিট করেছেন সরকার প্রধান, উনি হুম, কিন্তু হুম। একদিনও রাষ্ট্রপতির কাছে যান নাই। উনি সো মাচ সো দ্যাট, দেখেন, রাষ্ট্রপতির কাছে এখন প্রেস উইংও নাই। প্রেস উইংটা উইথড্র করে নিয়েছে, যার জন্য রাষ্ট্রপতির এখান থেকে আপনি দেখবেন প্রেস বিজ্ঞপ্তি যায় না। মানে খুব প্রবলেমস ক্রিয়েট করেছেন। ধরেন, ক্রেডেনশিয়ালস দিতে যারা আসেন, ডিপ্লোম্যাটস ক্রেডেনশিয়ালস দিতে আসেন, পরিচয় পত্র দিতে আসেন রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি এগুলি গ্রহণ করেন। তারপরে কিন্তু ওরাই আবার রাষ্ট্রপতিকে ফোন করে বলেন যে এটা তো পত্রিকায় আসে নাই, কোথাও নাই, পাবলিক ফোরামে, তো এইটার আপনার কাছে ছবি যদি থাকে আপনি একটু ছবি দেন। সো দ্যাট আমাদেরকে, তো আমাদের সরকারকে এটা বলতে হয়, রিপোর্ট পাঠাতে হয় যে আমি ক্রেডেনশিয়ালস দিয়েছি রাষ্ট্রপতির কাছে। জি। সো এগুলি কিছুই হচ্ছে না। ক্যামেরা আছে, এই ক্যামেরাটা আইএসপিআর দিয়েছে, আর্মি হ্যাজ গিভেন দিস টু দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট প্রেসিং কেন আপনি নিয়ে যাবেন? হু আর ইউ টু ডু দিস? প্রেসিডেন্ট ইজ এন ইনস্টিটিউশন। আই এম নট টকিং অ্যাবাউট শাহাবুদ্দিন চুপ্পু, আই এম নট টকিং অ্যাবাউট হিস ক্যারেক্টার। আমার কথা হচ্ছে, প্রেসিডেন্সি ইজ অ্যান ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনকে আপনি আন্ডারমাইন করছেন।
কাজে আপনার সরকার ঠিক ঠিক করে চলছে না। আমি অ্যাপেলেট ডিভিশনকে এই কথাও বলেছি, যেরকম রাষ্ট্রের সাথে আমি মনে করি ফ্রড হয়েছে 106-কে দেখিয়ে, সিমিলারলি হয়তো এখনো ফ্রড চলছে। হু নোজ, আমি তো জানি না। এই যে একটার পর একটা 60 70 80টা অর্ডিন্যান্স প্রমিলগেট হচ্ছে, এই অর্ডিন্যান্স গুলি কি রাষ্ট্রপতি সই করেছেন কি করেন নাই, বা পাঠানো হয়েছে কি পাঠানো হয় নাই, বা কিছু উনি সই করেছেন সব করেন নাই, উই ডোন্ট নো এনিথিং এট দিস স্টেজ। সো আমার কথা যেটা হচ্ছে সেটা হলো, লেটস নট, যদি আপনি বলেন যে এই সংবিধান ঠিক আছে, তাহলে প্লিজ সংবিধানের উপরে থাকেন, কোনো অসুবিধা নাই। আমার আরেকটা প্লি ছিল যে এইটার পরে যখন এইটাকে তো আমরা দেখেন হিস্টোরিক্যালি কোনো কিছু ঠিক করতে পারি না আজ পর্যন্ত। এইটাও কিন্তু ঠিক হবে না যে এইটা কি অভ্যুত্থান ছিল না ইনকেলাব রেভলিউশন ছিল। এইটা হ্যাঁ, কিন্তু অভ্যুত্থান, কেউ আমি কেউ, মনে করি একটা অভ্যুত্থান বা রেভলিউশন তো না না, কোনো সেটা প্রশ্ন ওঠে না। সেটা তো আপনি মনে করছেন ঠিক জি। আছে, আমি হ্যাঁ, মনে করছি রেভলিউশন। জি, তো এখন হতে পারে। আপনি একটা মনে করছেন, আমি আর একটা মনে করছি। হুম, হুম, এখন হুম। রেভলিউশনের তো কোনো কিছু ব্যাখ্যা ট্যাখ্যা আছে, যে জি। রেভলিউশন কিভাবে হয়, রেভলিউশনে কি হয়। তো যাই হোক, লেটস নট গেট ইনটু দ্যাট। তো এখন বর্তমানে যে সরকারটি আছে, দেখেন আমি অনেক আগেই বলেছি যে দিস ইজ এন এনজিও সরকার। আই থিঙ্ক আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু সে সবসময় যে এইটি একটি এনজিও সরকার, এন্ড এটা চিটাগং ডিভিশনের সরকার। আজকে না, এটা যখন সরকার এসেছে, যখন থেকে আমি ইলিগাল বলছি তখন থেকে আমি এই কথাগুলি বলছি। তো এটা কেন বলছি, দেখেন, আজকে আপনি কোনো মিনিস্ট্রি চালাতে পারছেন না। কেন পারছেন না? বিকজ, এক নম্বর, আপনি প্রত্যেক মিনিস্ট্রিতে দুইজন তিনজন চারজন করে মন্ত্রী অ্যাডভাইজারের নামে রেখেছেন। আপনি কাউকে ইয়ে বলছেন, সেখানে স্টেট মিনিস্টার প্রত্যেকটাতে। দেখেন হোম মিনিস্ট্রিতে, লেটস গো উইথ দ্য হোম মিনিস্ট্রি, সেখানে কে আছে? একজন হোম অ্যাডভাইজার আছে, হোম সেক্রেটারি, সিনিয়র হোম সেক্রেটারি আছেন। খুদা বক্সের কি কাজ এখানে? হোয়াট ইজ হিজ জব? আপনি অর্থনীতি দেখেন, অর্থনীতির কি অবস্থা? স্টক মার্কেট রুইন হয়ে গেছে। যারা স্টক মার্কেটে ব্যবসা করেন তারা বেতন দিতে পারছেন না লোকজনকে। আপনার ব্যাংকস গুলি ধ্বংস হয়ে গেছে। আপনার গভর্নর সাহেব বলেছেন যে 35,000 কোটি টাকা লাগবে এটাকে ঠিক করতে। সো পয়েন্ট ইজ, কেন আপনি এলসি খুলতে পারছেন না? এক্সপোর্টস হ্যাভ কাম ডাউন। আপনার আপনার 400-র উপরে ফ্যাক্টরিজ বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস ইনক্লুডেড। এগুলি কিভাবে হবে? 14-15 লাখ লোক আপনার এমপ্লয়মেন্ট নাই ওদের। আপনার ইসে 1 বছরে এটা হয়েছে এগুলি। আপনি নতুন এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছেন না। আপনার এলসি খুলতে হলে অ্যাড কনফার্মেশন দরকার হয় ফ্রম ভেরিয়াস ব্যাংকস, তাদের কমিশন রেটটা তারা বাড়িয়ে দিয়েছে। আমাদেরকে তো এইসব দেখতে হবে। আজকে দারিদ্র সীমার নিচে লোকজন নেমে গেছে। আজকে আমার মনে হয় আমার দেশে 22 থেকে 23% পভার্টি আছে আজকে। ইনফ্লেশন, এরা যাই বলুক না কেন, আমরা তো বাজারে যাই, 120 টাকা করে যদি আমরা ইয়ে কিনি, আহ, পেঁয়াজ কিনি, আমাদের চিনি, তেল, সব জিনিসের দাম বাড়তি। এখন তো না, তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং গভর্নমেন্ট জানেও না যে কত বাড়িয়েছে। কিভাবে দেশ চলছে? কে চালাচ্ছে দেশ? উনি 14-15টা ট্রিপ মেরে এসেছেন বিদেশে, কেউ জানে? একটা প্রেস কনফারেন্স করেছেন উনি? একটা প্রেস কনফারেন্স করুক, করে বলুক যে উনি কি। হ্যাঁ, উনি দু একজন জার্নালিস্টকে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউস দিয়েছেন, কিন্তু প্রেস কনফারেন্স করে জনগণকে জানাতে হবে না যে আপনি কি করছেন? দেশ না, ডুবে চলেছে আজকে তার প্রেস রাস্তাঘাটে উইং তো যদি জানাই, আমরা যাই। তার তার প্রেস উইং তো জানাই নিয়মিত, মানে মিস্টার শফিকুল আলম, প্রেস সচিব। শফিকুল আলম তো একটা মিথ্যাবাদী। হি লাইজ, সে স্পিন করে নিউজটাকে। হি ইজ আ লায়ার, আউট অ্যান্ড আউট আ লায়ার। সে কোনো কিছু ঠিক করে দেয় না, সে স্পিন করে। আর হোয়াট ইজ হিজ, আপনি দেখেছেন সবসময় গভর্নমেন্টে যখন একটা ক্যাবিনেট মিটিং বা অ্যাডভাইজারি কমিটি, হোয়াট এভার দে কল ইট, সেটা যখন হয়, তখন ক্যাবিনেট সেক্রেটারি ব্রিফ করে।
জি। ক্যাবিনেট মিটিং এর পরে ব্রিফিং ইজ ডান বাই দ্য ক্যাবিনেট সেক্রেটারি। আপনি দেখেছেন ইউনূসের ক্যাবিনেট সেক্রেটারিকে ব্রিফ করতে? আমাকে বুঝান। আইদার ওই ভদ্র মহিলা চলে আসেন যিনি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতেন, আইদার ইয়ে, আর সব ব্রিফিং দেখে একজন। সো দ্য রিলায়েন্স ইজ প্লেসড অন ওয়ান পার্সন, এবং সে স্পিন করে। ওই আমরা ক্রিকেটে গুগলি মারে না যে অফ ব্রেকের অ্যাকশনে লেগ ব্রেক মারে, উনি ওই অফ ব্রেকের জি। অ্যাকশনে লেগ ব্রেক মারেন। ইজ এ যেখানে স্পিনার। অ্যাডভোকেট মহসিন রশিদ, যেখানে স্পিনার হোক লায়ার হোক, যেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইং এত শক্তিশালী এবং তার প্রেস উইং এর 6 জন 7 জন সহকারী প্রেস সচিব, সহযোগী কিংবা আত্মীয় স্বজন। প্রধান। জি। সেখানে আপনি আমাদেরকে বললেন, আমি যদি এটি জানি না, এটা আমার ব্যর্থতা একজন সাংবাদিক হিসেবে, রাষ্ট্রপতির প্রেস উইং কি একেবারেই নেই, মানে এই ডিপার্টমেন্টটা একেবারেই বন্ধ? জিরো। জিরো। এর গভর্নমেন্ট কারণ উইথড্র কি করে মনে হয়? নিয়েছে। এর কারণ জি। কি, কারণ কি মনে হয় আপনার? এর কারণটা কি মনে হয় আপনার? গভর্নমেন্ট ইজ ডুইং ইট। গভর্নমেন্ট চায় না যে ওনার এখান থেকে কোনো প্রেস রিলিজ যাক। আপনি কয়টা প্রেস রিলিজ দেখেছেন প্রেসিডেন্টের এখানে যেতে? রাইট, ওই উইথড্রল রাইট। করে একটু নাই, নট আ সিঙ্গেল। আপনার যারা ক্রেডেনশিয়াল দিতে আসে ওরাও নাই। আপনি ইউসি, আপনি সরকার চালান, আপনাকে তো রেসপেক্ট করতে হবে। সংবিধান কোথায় তাহলে? সংবিধানকে যদি আপনি মেনে চলেন, আপনি কেন যান না? ডোন্ট গো টু শাহাবুদ্দিন চুপ্পু। ইউ ডোন্ট লাইক হিম, ফাইন, গো টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। এই প্রেসিডেন্ট তো অ্যাপয়েন্টমেন্টস দিয়েছে, আপনাকেও অ্যাপয়েন্টমেন্ট করেছে এই প্রেসিডেন্টই তো। জি। এই প্রেসিডেন্টের নোটিফিকেশনই তো আপনি আজকে যাই আছেন। ইউ আর দেয়ার বিকজ দিস প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড ইউ। এবং কিভাবে করেছে আমি জানি না, বিকজ একটা জিনিস খেয়াল করবেন আপনারা সবাই, যে এর আগে যখন আমাদের কেয়ারটেকার সরকারের যখন নিয়মটা ছিল সংবিধানে, তখন কিন্তু সেখানে বলা ছিল 58C11 বোধহয় আর্টিকেল, যেটা এখন নাই। সেখানে হুম, হুম। বলা ছিল স্পষ্টভাবে যে প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করবেন চিফ অ্যাডভাইজারকে, যার মর্যাদা হবে প্রধানমন্ত্রীর। এইখানে তো ধরেন ইভেন্ট 0106-এ উনি ওত দিয়েছেন। ওই মর্যাদাটা কে দিয়েছে ওনাকে, প্রাইম মিনিস্টার? আমি জানি না। ইউ সি দ্যার লট অফ ইনফরমেটিস। কাজে আমি জানি না এইগুলি। ধরেন আমারটা যাক গিয়া যা হওয়ার হয়েছে, কি অবজারভেশন দেবে দেখি। কিন্তু এই জিনিসগুলি তো ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে। আজকে না হলে 5 বছর পর হবে, 10 বছর পর হবে। তাতে আপনি লাভটা কি? জানেন তখন তার, একজন প্রধান তখন তার এই সরকার বিচারপতি থাকবে না। আজকে। জি। তখন তার এই সরকার থাকবে না, তখন প্রশ্ন উত্থাপিত হয়ে লাভটাও একই হবে। লাভ, আমি লাভটা এই হবে যে এই সরকার না থাকলে আপনি জানেন যে কোন সময় কে এসে কোথায় পাবে, কাকে ধরবে, কি করবে। আই ডোন্ট নো এট দিস স্টেজ। এই স্টেজে তো আমি জানি না। বিকজ আমি কি স্টেজে বলতে পারবো দ্যাট আওয়ামী লীগের কি স্টেটাস হবে এই দেশে? এই মুহূর্তে রাইট। তো জানি না। গেম তো, ইউ সি, গেম ইজ নট প্লেড ইন দ্য কান্ট্রি অনলি। দেশে তো শুধু খেলা হয় না, জিও পলিটিক্যাল জিনিসটাও তো দেখতে হবে। সো কোয়েশ্চেন ইজ যে আপনি কেন এরকম করছেন? একদিকে ইউ আর আ টোটাল ফেলিওর, সরকার চালাইতে পারছেন না, আপনাকে কেউ রেসপেক্ট করে না। জনগণ মনে করেছিল বাপ রে বাপ, মোহাম্মদ ইউনুস এই একটা ব্যক্তি, সে যে সরকারকে, পৃথিবীর যে কোনো সরকারকে যা বলবে, যা চাইবে সেটা পাওয়া যাবে। No, sir, that's not the situation. You are nobody. Because বিদেশিরা ইন্টেলিজেন্স এজেন্সিস জানে যে আপনি কোন ধরনের নোবেল লরেট। দে নো ইট, যে আপনি কি কিভাবে পেয়েছেন, ওরা জানে। তো কোয়েশ্চেন ইজ, আপনি যতই বলেন, আজকে আইএমএফ আপনার সাথে কথা বলতে চায় না, আজকে অমুক কথা বলতে চায় না আপনার সাথে, আপনাকে হেল্প করছেন না, আপনার আজকে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, একটা ব্যাংকও তো ঠিক করতে পারলেন না। যে 5টা ব্যাংক আপনি একত্র করেছেন, এদেরকে তো ফান্ডিং করতে হবে। আবার যে জনগণ যাদের ইনভেস্টমেন্ট ছিল ওরা তো কিছু পাচ্ছে না। অল দিস ব্যাংকস উইল লিস্টেড তো, ওদেরকে বলছেন কিছু দেওয়া যাবে না। আই মিন সবকিছু হ্যাফেজেড চলছে। একটি সরকার যেভাবে চলা উচিত সেভাবে তো চলছে না। আজকে
আপনি যেভাবে সেখানে বসে কাজ করছেন, ইউ আর সিম্পলি এনজয়িং প্রোটোকল। আপনি শুধু না, আপনার প্রত্যেক অ্যাডভাইজার প্রোটোকল এনজয় করছে। ওরা দেশকে জাতিকে কিছুই দিতে পারে না এই 15-16 মাসে। বরঞ্চ এই 15-16 মাসে যে কারাপশন হয়েছে, আর ইউনূস সাহেব তো নিজেই করেছেন। এটা তো আমি কি, ইটস পাবলিক নলেজ। এটা পত্রপত্রিকায় সবাই এসেছে, সবাই জানে কিভাবে উনি ইউনিভার্সিটি নিয়েছেন, কিভাবে উনি ইয়ে ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছেন, কিভাবে উনি 600 কত কোটি টাকা উনি ওই যে ওনার যে একটি কোম্পানি আছে দই টই বানায় ওদেরকে পরামর্শ করেছে। কিভাবে ইনকাম ট্যাক্স, অনেক কিছু করেছেন। আজ পর্যন্ত আপনি হিস্ট্রিতে দেখাতে পারবেন না যে কোন সরকার প্রধান হিসাবে কিছু করেছে। ইভেন ধরেন আপনার ইয়ে আহ, মোদি হোক বা যেই হোক, এরা যেভাবে করছে নিজে তো করছে না। দে মাইট বি হেল্পিং আদানি, দে মাইট বি হেল্পিং সামবডি এলস। আপনি সেটা তো করছেন না, আপনি তো নিজেই করছেন। সবাই নিজে 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 খাচ্ছে। আপনি এত বড় একটা টিম এনেছেন বিদেশ থেকে। আরে ভাই, বাংলাদেশ হলো 18-20 কোটির লোক, এখন তো বোধহয় 20 কোটি হবে। যেখানে ঢাকায় 3.5 কোটি লোকের বসবাস, ঢাকা শহরে এত ছোট, 300 সাম স্কোয়ার কিলোমিটার এর মধ্যে। সো আপনি এই যে লোকজন এনেছেন বাইরের থেকে, কি এখানে কি লোক নাই? বাংলাদেশে নাই? আমাদের মতন অনেক লোক আছে না? অনেক লোক আছে এখানে যারা এই দেশ, এই সরকার চালাতে পারে, দেশকে আরো ভালোভাবে পরিচালনা করতে পারে। আপনি বিদেশ সমস্যা থেকে যেটা এনেছেন, করতে কি চাচ্ছি লাভ আপনার কাছে, হয়েছে বলেন আপনি। যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে তাহলে এগুলো কি সবই বোগাস? যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হচ্ছে, সেখানে এই পরিমাণ ভারসাম্যহীনতা, মানে এই একটা দিয়ে কি আমরা জাজ করতে পারি আসলে সরকারের সদিচ্ছা কতটুকু সংস্কারের? আমি চ্যালেঞ্জ করে বলছি, কোন রিফর্ম হয়েছে দেশে? কোন রিফর্ম হয়েছে বলেন? একটা রিফর্ম দেখান। আচ্ছা বুঝলাম, কনস্টিটিউশনাল রিফর্ম আপনি পারবেন না, যেহেতু কনস্টিটিউশনকে অক্ষুণ্ণ রেখেছেন, কনস্টিটিউশন পার্লামেন্ট দ্বারা হবে, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট অর্থনৈতিক রিফর্মস? হোয়াট অ্যাবাউট ব্যাংকিং রিফর্মস? ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে। আপনি কি রিফর্মস করেছেন? আজকে আপনি ঠিক করে বলতে পারছেন না যে ইলেকশন রিফর্ম মজুমদার আরেক আরেক চিজ, একটা চিড়িয়া, ওকে দিয়ে যে আপনি কমিশন করলেন। কি রিফর্মস হয়েছে? ইলেকট্রাল রিফর্মস আমাকে বলেন। টেল মি, ওরা যে বসলো 4 মাস, রিফর্মস কোথায়? এটা তো আপনি অর্ডিন্যান্স মর্ডিন্যান্স দিয়ে করতে পারতেন। ওয়ের আর দোজ রিফর্মস? আপনি ব্যাংকিং সেক্টরে রিফর্মস এর জন্য তো কনস্টিটিউশন লাগে না। ওয়ের আর দোজ রিফর্মস? আজকে মিডল ক্লাস ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আজকে যে ছোট ছোট ইন্ডাস্ট্রিজ, এসএমইস যাদেরকে আমরা বলি, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আপনি কি কিছু করেছেন ওদের জন্য? ওরা যদি না বাঁচে, কেউ বাঁচবে না। দেখেন, ব্যবসায়ীদের সাথে বসেছেন আপনি, একটা বলেন আমাকে যে এফবিসিসিআই এর সাথে বসেছেন, ঢাকা চেম্বার অমুক তমুক বসেছেন, যে কিভাবে ব্যবসাটাকে এগিয়ে নেওয়া যায়? ব্যবসা চালায় কে? ব্যবসায়ীরা চালায় তো। ওরা তো আর আমি আর আপনি চালাই না ব্যবসা। ওদের সাথে বসতে হবে, তো বসে জানতে হবে তোমার কি প্রবলেম। বসেছে? একবার বলেন যে বসেছে। টেল মি আপনি ওয়ান, গিভ মি বলছেন ওয়ান এক্সাম্পল। আপনি বলছেন যে টেল নোবেল মি। কিভাবে পেয়েছে এটা সবাই জানে, আমি জানি না, একটু জানাবেন যে কিভাবে পেয়েছে? আমি তো অনেকবার বলেছি, জি, নোবেল, আরেকটু যদি বলতেন। নোবেল, দেখেন, উনি যখন গ্রামীণ আহ, এই যে টেলিকম, ওনার যে ইয়ে হুম, হুম, 017013 যেটা আমরা ব্যবহার করছি, এইটা যখন টেন্ডার হয়েছে, ওইখানেও জালিয়াতি হয়েছে। উনি জালিয়াতি করেছেন, তখন উনি ক্যাবিনেটে ছিলেন। উনি তখন একজন অ্যাডভাইজার ছিলেন। এবং এইটা ফাইনালাইজ করা হয়েছে যখন শেখ হাসিনা ওয়াজ ইন গভর্নমেন্ট। তখনও কিন্তু বলা হয়েছে বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক, ওরা বলেছে, নইলে তো এইটা তো ক্যান্সেল হয়ে যেত সবকিছু। উনি উনার প্রভাব খাটিয়ে ফাইবার অপটিক্স নিয়েছেন রেলওয়ের থেকে। হি ইজ ডান অল দিস। তারপরে দেখেন আপনার এই যে কিভাবে নোবেলটা হলো, যে এগ্রিমেন্টটা ছিল টেলিনরের সাথে, যে হুম, হুম। এতদিন পর সার্টেন
পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং টেলিনর ট্রান্সফার করবে ওনাকে। এটা টেলিনর করে নাই। তখন উনি লন্ডনের একটা সলিসিটর ফার্মকে দিয়ে একটি নোটিশ দেন টেলিনরকে। এই নোটিশটি পাওয়ার পর ইসি কুইট প্রোকো, আমি আপনাকে এটা দিচ্ছি, আপনি আমাকে এইটা দেন। So, ওই কুইট প্রোকো যেটা হয়েছে সেটা হলো, আই উইল গেট ইউ দ্য নোবেল প্রাইজ। আপনি, আপনাকে আমি এত পার্সেন্ট দেব না, এত পার্সেন্ট দেব। আমি এক্সাক্ট ফিগার্স জানি না। জি। টেলিনর কিনে দিয়েছে উনাকে এই নোবেল পিস প্রাইজ। উনি পাইলে তো, যদি উনার এমনি ছিল, উনাকে পাওয়া উচিত ছিল ইকোনমিক্সে। ইকোনমিক্সে তো দেয় নাই, পিসে দিয়েছে। এবং উনার সাথে যে গ্রামীণ ব্যাংক পেয়েছিল ওই মহিলা, ঢাকায় জি। আসার পর থেকে ওই মহিলা কই? ওয়ের ইজ শি? তাকেও তো একটা লেভেলে যাওয়ার কথা ছিল, বিকজ মহিলাদেরকে নিয়ে উনি কাজ করেছেন বলছেন। সো দিস ওয়াজ পারচেজ ফর হিম বাই টেলিনর। আর একটা কথা বলে রাখি, যে যে পিস প্রাইস আছে, ইটস এ পলিটিক্যাল প্রাইস, ইট ক্যান বি জি, পারচেজ। এটা আমরা অনেকে জানি। এইটা হুম। অস্ট্রিয়ান, এটা জেনে রাখেন, দ্যাট অস্ট্রিয়ান পার্ট যেটা আছে নোবেলের, ওইখানে এটা কিনা যায়। আরেকটা আছে আপনার ওই যে অন্য যেটা আছে, যেখানে আপনার সায়েন্স টাইন্স, এই দুইটা ডিভিশন আছে এখানে। হুম। এই, তো এই দেশ, আমার ক্যাটেগরিক্যাল এসেশন আছে, দিস ওয়াজ পারচেজ ফর হিম বাই টেলিনর। আর এটা উনি কোন যখন সরকারে থাকেন তখন ইনকোয়ারি করেন না? ইনকোয়ারি করেন কোন সলিসিটর কোম্পানিকে দিয়ে উনি দিয়েছিলেন নোটিশ, টেলিনর কি করেছে। এইখানে যে আপনার বিকাশের যে আছে ম্যানেজিং ডিরেক্টর বা হোয়াট এভার, হি ওয়াজ ইনভলভ ইন দিস। ওদের এক সময় 5% ছিল শেয়ার, তার এক বন্ধুর। করেন না ইনকোয়ারি, ফাইন্ড ইট আউট। আপনি বের করেন, ওই টেন্ডারটা বের করেন। এইটা ক্রাউন এজেন্টস যে কাজটা করেছিল, ইভ্যালুয়েশনটা, ওই ইভ্যালুয়েশন ডকুমেন্টস বের করেন। ওনার টেন্ডার ডকুমেন্টস তো মিনিস্ট্রিতে হবে কোথাও না কোথাও, বের করে দেখেন কি বলেছে। এবং ওই যারা কুইন্স ক্রাউন এজেন্টস যারা ইভ্যালুয়েশন করেছে তারা কি বলেছে। সবসময় তো উনি এইসব করে আসছেন। তাহলে আমি আই যদি মিন হি ইজ এ পাল্টা সেলফ প্রশ্ন করি, পারসন। আমি জি। যদি পাল্টা প্রশ্ন করি, যেখানে শেখ হাসিনা সরকার তুমুল ভয়ে বিরোধী ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে, তারা কেন এই ইনভেস্টিগেশন বা এই ইনকোয়ারিটি করেনি? এটা ওনারা উত্তর দেবেন। আমি তো এটার উত্তর দিতে পারবো না, আমি তো আর সরকারে ছিলাম না। জি। আমি তো এখনো সরকারি না। আপনার কাছে আমার প্রশ্ন, যদি দেশের অবস্থা এই হয়, তাহলে আমরা তো আশা করতে পারি যে অন্তত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন সব ঠিকঠাক হয়ে যাবে নতুন কোনো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। আমার মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বিকজ আর একটা ক্রিটিক্যাল প্রবলেম হলো খালেদা জিয়াকে নিয়ে। দেখেন উনি, আমরা জানি না এই মুহূর্তে, উনি, ওনার আরোগ্যের জন্য দোয়া করি আমি, যে আল্লাহ ওনাকে সুস্থ করুন করুন। কিন্তু যদি উনি অলরেডি সীমা অতিক্রম করে চলে গিয়ে থাকেন আরেক জগতে, তাহলে উনাকে এই মুহূর্তে এসব কষ্ট যেন না দেওয়া হয়। লেট হার ডিপার্ট পিসফুলি ইফ শি হ্যাজ ডিপার্টেড। আর যদি না ডিপার্ট করে থাকেন, তাহলে আমি ওনার জন্য দোয়া করছি যে আল্লাহ ওনাকে যেন স্বাস্থ্য দেন, উনি ফিরে আসেন। এই, বাট ইলেকশন হবে না, বিকজ এটা একটা নিউ ডাইমেনশন যেটা অ্যাড হচ্ছে এখন এটাতে। শুধু খালেদা জিয়া কেন্দ্রিক তো অনেকে বলছেন না যে ইলেকশন হবে না, আরো নানান মাত্রার দিক থেকে আরো নানান আনুষঙ্গিক আছে, যে বাস্তবতা। আছে ইনক্লুসিভ ইলেকশনস এর ব্যাপার আছে। এখানে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে কিনা, জাতীয় পার্টি তাদের সাহেবদেরকে ইলেকশন করতে দেওয়া হবে কিনা, এক, আই মিন, মেচিওরিটি নাই দেশের পলিটিক্সে, মেচিওরিটি নাই। অ্যাজ লং এজ ইউ ডু নট হ্যাভ মেচিওরিটি, কিচ্ছু হবে না। দেখেন এখন কি, অনেকেই বলছেন যে ইন্ডিয়ান এমবাসি বন্ধ করে দাও। আপনি শুনেছেন কিনা আমি জানি না, আমি জি, শুনেছি, জি। ঠিক আছে। হুম। ইট ওয়াজ সাম আর্মি অফিসার ওসে, বন্ধ করে দাও, রিটায়ার্ড, ঠিক আছে। হুম। ইজ ইট সো ইজি? ইজ ইট সো ইজি? ওরা তো আমাদের প্রতিবেশী, প্রায় 4,400 কিলোমিটার বর্ডার আমাদের সাথে, এবং কি শক্তিশালী। আমরা তো ওদের শক্তির দিক দিয়ে, ইকোনমিক্সের দিক দিয়ে, সিকিউরিটির দিক দিয়ে, উই আর নট ইভেন 10%।
উই আর নট ইভেন 10%। পাকিস্তান ওদের সাথে ঠিক আছে বিহেভ করতে পারে যেভাবে ইচ্ছা করুক, বিকজ ওদের একটা অন্য ইয়ে আছে। কিন্তু আমরা তো তা না। আমরা যদি ওদের সাথে ভালো রিলেশনশিপ না রাখি তাহলে কেমনে হবে? আমাদেরকে তো মেচিউরিটি শুধু দেখাতে হবে, একটা জাতি শুধু তো, ইন্ডিয়ান একটা এম্বাসি, দেশ তো। ইন্ডিয়ান এম্বাসি শুধু তুলে দেওয়া নয়, ভারত আক্রমণের কথাও বলা হচ্ছে, সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হচ্ছে। আমি জানি না। দেখেন, এইটাই তো একটা সমস্যা। আর মানে এই সরকার প্রধান যিনি আছেন উনি ঢাকায় আসার পর পর থেকে উনি ইন্ডিয়াকে থ্রেট দিয়েছেন যে তোমার এই সেভেন সিস্টার্স আমরা অমুক করে দেব, চিকেন নেক নিয়ে নেব। কিন্তু আমার এখন ভয় কি জানেন, আফটার ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো ইন্ডিয়া মে নট বি আ বিগ পাওয়ার। সো আমি যে জিনিসটা বলতে চাই, আপনি কেন ওদেরকে ফিঙ্গারিং করছেন? ওয়াই? ফিঙ্গারিং করলে তো ওরা যখন ফিঙ্গারিং শুরু করবে তো সামাল দিতে এটা কি, পারবেন না। এটা কি চিকেন নেক উইল বিকাম পরিকল্পনা, এলিফ্যান্ট নেক। এটা কি পরিকল্পনার বিশেষ কোনো পরিকল্পনার অংশ হিসেবে এই ধরনের ফিঙ্গারিং করা হচ্ছে, নাকি কেবলই আপনি যেটি বললেন যে ইম্যাচিউর, ইম্যাচিউরিটি থেকে করা হচ্ছে? আমার তো মনে হয় ইম্যাচিউরিটি থেকে করা হচ্ছে না। আপনার কি মনে হয়? হয়তো কোনোখান থেকে ইঙ্গিত আছে, হয়তো ওই যে একটা পরিকল্পনা আছে যেরকম ইন্দোনেশিয়ার থেকে একটি রাষ্ট্র করা হয়েছিল, টিমোর, ইস্ট টিমোর নাকি, ওই যে নতুন রাষ্ট্র, হয়তো হুম, এরকম হুম। একটা পূর্ব খ্রিস্টান তিমুর। রাষ্ট্র এখান থেকে বের করার পরিকল্পনা আছে, যেটা এর আগের সরকারে এই পরিকল্পনা তারা পূরণ করতে পারে নাই। হয়তো এখন তাদের যে এজেন্টসরা আছে এখানে, বিকজ আমি নিজেও দেখেছি চিটাগঙ্গে আমেরিকান শিপ, আমি নিজে দেখেছি কিভাবে ওদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে। নানান খেলা আছে বুঝছেন, কিভাবে হঠাৎ করে আমাদের সেনাবাহিনী যদি এটা স্টপ না করতো তাহলে আপনি দিয়ে দিলেন ওদেরকে, করিডোর দিয়ে দিচ্ছিলেন হিউম্যানিটেরিয়ান করিডোরের নামে। So, you see, এই জিনিসগুলি তো আমাদেরকে, আমার রাষ্ট্র, আমার দেশকে প্রোটেক্ট করতে হবে। আমি তো এইভাবে ইমেচুরলি কথা বললে তো হবে না। we must be matured, we must mature ourselves as a nation. অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনি যেটা বলছেন যে নির্বাচন হবে না, এবং যদি না হয় সারা দেশের রাজনৈতিক যে টালমাটাল অবস্থা, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি, এবং আপনি এই সরকারের উপরে একেবারে আস্থা রাখতে পারছেন না, আমরা দেখেন, তাহলে আমি কোন বলি, দিকে? আমি এটা আপনাকে বলতেও কোনো ইয়ে নেই, আমি পাবলিকলিও বলেছি যে দেশকে স্থিতিশীল করতে হবে, স্টেবিলিটি আনতে হবে দেশে, বিফোর উই গো ফর ইলেকশন। দেশে হানাহানি চলছে, প্রত্যেক দিন 20-50টা লোক মার্ডার হচ্ছে, সব সব মার্ডার্স আর নট বিং রিপোর্টেড। নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, ইলেকশনের সময় আরো বেশি মারামারি হবে। তো স্টেবিলিটি আনতে হলে আপনাকে ইউ নিড আ চেঞ্জ ইন গভর্নমেন্ট। এবং আমি এটা বলেছি দ্যাট এই সময় প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি দিয়ে গভর্নমেন্ট চেঞ্জ করে স্টেবিলিটি এনে তারপরে আপনি ইলেকশনস এর দিকে চলে যান। নির্বাচন এইভাবে করলে তো হবে না। আর একটা জিনিস দেখেন যেটা আমরা বুঝি না, সেটা হলো যে বাইডেন গভর্নমেন্ট যেটা ছিল, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তারা বলেছিল যে আমরা পুরা সাউথ এশিয়াকে নিজেরাই নিজের চোখে দেখব। কিন্তু উনি এখন যিনি আছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে আমরা এটা ইন্ডিয়ান চোখে দেখবো সাউথ এশিয়াকে। সো একটা পলিসিগত শিফট হয়েছে এখন। এই শিফটটা যে হয়েছে, এইটাও আমাদেরকে বুঝতে হবে, যারা আমাদের ডিপ্লোমেসি চালান, ফরেন অফিস আছে, বা যারা গভর্নমেন্ট চালান, ওদেরকে এই জিনিসগুলি বুঝতে হবে। সিচুয়েশনটা জিও পলিটিক্যাল সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। যে কোনো মুহূর্তে উই উইল সি গভর্নমেন্ট চেঞ্জ করার জন্য আমেরিকান হয়তো ভেনেজুয়েলাতে ঢুকে যাবে। একটা আল যে আল কায়দার নেতা ছিল তাকে আপনি এখন সিরিয়ার প্রেসিডেন্ট বানিয়েছেন, হোয়াইট হাউসও দেখেছেন। ইউসি, তো জিও পলিটিক্যাল সিচুয়েশনটা বুঝতে হবে। এটা তখনই বুঝবেন যখন আপনার কিছু পলিটিক্যাল মেচুরিটি হবে। আপনি আদারওয়াইজ ইউ ক্যানট। আজকে তাহলে রাস্তায় জানেন লোকজন কি বলে? লোকজন বলে আগেরটাই তো বেটার ছিল। আপনি যদি চার দোকানে যান, একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, আমি তো কয়েকটা ইন্টারভিউও দেখেছি রিক্সাওয়ালাদের, হুম, যারা হুম। বলছে যে আগের আমলটাই ভালো ছিল। এই পর্যায়ে কেন তাহলে আমরা গেলাম? আমার প্রশ্ন, কেন গেলাম? আমরা রেভলিউশন করলাম, আহ, একটা তাহলে ফাসিস্টকে
আমরা আপনি সরালাম, তাহলে বলছেন, এখন এই অবস্থা কেন যে লোকজন ফাসিস্টের পক্ষে কথা বলে? আমি আপনি জাস্ট বলছেন এ নির্বাচন, কোয়েশ্চেন। না রাইট, অনেকে অনেকে এই প্রশ্ন রাইজ করছে। আপনি যখন মনে করছেন বা অনেকেরই ধারণা যে নির্বাচন হচ্ছে না, এবং বর্তমান সরকারের সময়ে যেই অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অস্থিরতাগুলো আপনি তুলে ধরলেন, তাহলে এই অবস্থা চলতে থাকলে সামনে কি ওয়েট করছে আমাদের জন্য? আমি একটু আগে বললাম না, দ্যাট উই নিড আ চেঞ্জ ইন গভর্নমেন্ট, উই নিড আ সোবার গভর্নমেন্ট, সেটাও উই যদি নিড না আ হয়, না সেটাও যদি না প্রেসিডেন্সিয়াল। হয়, এই গভর্নমেন্ট যদি রান করতে থাকে? আচ্ছা, এই গভর্নমেন্ট যদি রান করতে থাকে তাহলে এরা ইলেকশন করাবে বা নাও করাতে পারে, বিকজ হয়তো যিনি সরকার প্রধান আছেন উনি বারবার ইন্টারভিউজ গুলিতে বলছেন যে আমাকে তো জনগণ চায় 5 বছর, 10 বছর, 50 বছরের জন্য। সো উনার মাথায় কি আছে, আই কান্ট রিড হিজ মাইন্ড। বাট উনি ফের লোক না, হি ইজ নট আ ফেয়ার পার্সন, হি ইজ এ সেলফ সিকিং পার্সন। উনি যদি সেলফ সিকিং পার্সন না হতেন, আপনি বলেন এই যে ইনজোর্ড ছেলে পেলেরা যারা ছিল এদের জন্য কি করেছে? আজ পর্যন্ত আমরা ঠিক করতে পারি নাই যে 1400 মারা গেছে, না 700 মারা গেছে, না 400 মারা গেছে। আমাদের কাছে কোনো লিস্ট নাই। দে হ্যাভ নট বিন এবল টু পাবলিশ এ সিঙ্গেল লিস্ট যে কে কে মারা গেছে। তাহলে কিভাবে আমরা কি করব বলেন? তো এই জন্যই আমি বলি দ্যাট ওরা কি লুকাচ্ছে কি লুকাচ্ছে না, কত টাকায় কমিশন খেয়ে এই পোর্টস গুলি মার্সেককে দেওয়া হয়েছে। মার্সেকের পিছে আপনাকে বুঝতে হবে যে যাদেরকে দেওয়া হয়েছে ওদের পিছে কিন্তু হু ইজ দ্য ইনভেস্টার? ওই ওই ব্ল্যাক ইয়ে আছে না, দে হোল্ড দ্য মেজরিটি শেয়ারস ইন মার্সেক। ব্ল্যাক কি নাম ওদের, ব্ল্যাক সামথিং, হুম। ইকুইটি ফার্ম, ইকুইটি ফার্ম না আছে, ওদের সবচেয়ে বেশি শেয়ার আছে এটাতে। সো এটা অ্যাকচুয়ালি কার কাছে গেল? হু ওনস ইট? So, এই অনেক কথা আছে, এই কথাগুলি এর আগেও দেখেন পোর্টকে দেওয়ার জন্য একটি, অল দি গভর্নমেন্টস হ্যাড এগ্রিড, খালেদা জিয়া গভর্নমেন্ট হ্যাড এগ্রিড এসএসএ কে দেওয়ার জন্য, আমেরিকান কোম্পানিকে। হুম। শেখ হাসিনা গভর্নমেন্ট হ্যাড এগ্রিড, কেটেকে গভর্নমেন্ট এগ্রি করেছে, সবাই এগ্রি করেছে, কিন্তু ওইটা শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে আটকে দেওয়া হয়েছে। মহিউদ্দিন চৌধুরী যিনি মেয়র ছিলেন চিটাগঙ্গে, উনি একটা আন্দোলন করে গড়ে তুলেছিলেন যে এই পোর্টটা দেওয়া যাবে না। তো এখন তো পোর্ট দিয়ে দেওয়া হলো, পোর্ট দিয়ে দেওয়া হলো। এবং বর্তমান দেখেন সরকারি, দিলে কি হয়, দিলে কি হয়। ইউনূস সরকারই সফল, জি, ইউনূস সরকারই সফল এদিক থেকে। জি, জি, দেশ বিক্রি করার জন্য তো তারাই সফল। আপনাকে সেন্ট মার্টিন আইল্যান্ড যাইতে তো কেউ মানা করে নাই, এর আগে কোনো গভর্নমেন্ট করে নাই, কে খালেদা হাসিনা করে নাই, শেখ হাসিনা করে নাই, উনি তো বন্ধ করে দিয়েছেন। ওইখানে এক্সারসাইজেস কুয়াকাটাতে আমেরিকানস আছে, আপনার হিল ট্র্যাক্সে আমেরিকানসরা আছে। দেশ, আপনার কি বলে, ওরা বলে ডিট্যাচমেন্ট, ডিট্যাচমেন্ট অফ মেরিন কোর আপনার হিল ট্র্যাক্সে আছে। ওদেরকে আমাদের র্যাব পুলিশ যেভাবে প্রোটোকল দিয়ে নিয়ে যায় আর নিয়ে আসে, জি, জি। এইটা আমি আমি আমার বলার কিছু নাই। আই হ্যাভ সিন দ্যাট প্রোটোকল চিটাগং এ, আই ওয়াজ ইন চিটাগং, দেখলাম কিভাবে প্রোটোকল টোটোকল দিচ্ছে। ওইটা আহ, প্রোটোকল তো। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহসিন রশিদ আপনাকে। আহ, আপনার কোনো মানে শেষ কোনো মন্তব্য রয়েছে আমরা মানে এটা শেষ করার আগে? জি, একটাই বক্তব্য যে আমি এই দেশকে ভালোবাসি, আমি এই রাষ্ট্রকে ভালোবাসি। আমি চাই যে রাষ্ট্র সঠিকভাবে চলুক, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা চলি, একসাথে সবাই মিলে ইলেকশন করি। বিকজ একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি বঙ্গবন্ধুকে মানুষের হৃদয়ের থেকে মুছে দিতে পারবেন না, আপনি জিয়াউর রহমানকে লোকজনের হৃদয়ের থেকে মুছে দিতে পারবেন না যারা ধারণ করে। তো কাজেই আমাদেরকে তো সবাইকে নিয়ে চলতে হবে, যদি সেটা না করি এই দেশ থাকবে না। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহসিন রশিদ আপনাকে। দর্শক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।